সুপ্রিম কোর্টের নির্দেশ, বছরের পর বছর অপেক্ষা এবং অবশেষে একটি নতুন ভোরের সূচনা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কি তবে শেষ পর্যন্ত তাদের প্রাপ্ত বকেয়া ডিএ পেতে চলেছেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা করেছিলেন যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় কিছু ঘটতে চলেছে, আর ঠিক সেটাই হলো। সপ্তম পে কমিশন গঠন করার সিদ্ধান্তের মাধ্যমে কি সত্যিই রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় 10 থেকে 12,000 টাকা বাড়তে চলেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা বলবো এই সপ্তম পে কমিশন আসলে কি এবং কিভাবে এটি আপনার বেতন কাঠামোকে বদলে দেবে। সেই সঙ্গে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প নিয়ে, যা লক্ষ্মীর ভান্ডারের জায়গা নিতে চলেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের নাগরিক হন, তবে আজকের এই আলোচনাগুলো আপনার পকেটে এবং আপনার পরিবারে কি প্রভাব ফেলতে চলেছে সেটা জানাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রত্যেকটি সিদ্ধান্ত আপনার জীবনযাত্রাকে প্রভাবিত করবে আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমেই একটা কথা বলি, নতুন সরকার আসার পর থেকে কাজের গতি কিন্তু সত্যিই চোখে পড়ার মতন। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সরকার সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা এক ধাক্কায় 5 বছর বাড়িয়ে দিয়ে একটা সত্যিই বড় চমক দিয়েছিল। আপনি যদি জেনারেল ক্যাটাগরির হন বা সংরক্ষিত, সবাই কিন্তু এখন এই 5 বছরের বাড়তি সুযোগ পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন যে 2015 সাল থেকে রাজ্যে ঠিক মতো নিয়োগ না হওয়ায় অনেক যোগ্য ছেলে মেয়েদের বয়স পেরিয়ে গিয়েছিল। তাই এই কথা ভেবেই এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেই সবার নজর ছিল সোমবারের দ্বিতীয় বৈঠকের দিকে। কেন জানেন? কারণ নির্বাচনের আগে বিজেপি সাফ জানিয়েছিল সপ্তম পে কমিশন এবং বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। প্রথম বৈঠকে হাতে সময় কম থাকায় সপ্তম পে কমিশন এবং বকেয়া ডিএ নিয়ে আলোচনার কথা করা হয়নি। তাই দ্বিতীয় বৈঠকের এজেন্ডাও ছিল বেশ ভারী। এবার আসি সরকারি কর্মীদের সব থেকে বড় খুশির খবরে। সোমবারের বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন যে রাজ্যে সপ্তম বেতন কমিশন বা 7th পে কমিশন গঠন করা হচ্ছে। সহজ করে বললে, ষষ্ঠম পে কমিশনের মেয়াদ কিন্তু 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তাই নিয়ম অনুযায়ী 1 জানুয়ারি 2026 থেকে নতুন পে কমিশন চালু হওয়ার কথা। আর সপ্তম পে কমিশন আসা মানেই আপনার বেতন কাঠামোয় কিন্তু পুরোপুরি বদল হয়ে যাবে। বিশেষ করে যারা শিক্ষক বা প্রাথমিক স্তরের কর্মী, তারা এতদিন কেন্দ্রীয় কর্মীদের তুলনায় 8 থেকে 9,000 টাকা কম বেতন পেতেন। এখন এই নতুন কমিশনের মাধ্যমে সেই বৈষম্য মেটানোর চেষ্টা করা হচ্ছে। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে বেতন কতটা বাড়বে। দেখুন, এখানেই একটা মজার বিষয় আছে, যাকে আমরা বলি ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্রীয় সরকার যখন এটা চালু করেছিল তখন 2.57 গুণ হিসাবে বেতন বাড়িয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে শোনা যাচ্ছে এটাকে 2.91 থেকে 3.91 গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। অর্থাৎ ধরুন আপনার বর্তমান বেসিক বেতন যদি 18,000 টাকা হয়, তবে সেটা বেড়ে 52,000 থেকে 56,000 টাকার আশেপাশে পৌঁছাতে পারে। এবং বিশেষজ্ঞদের মতে সব মিলিয়ে মাসের শেষে বেতন অন্তত 10 থেকে 12,000 টাকা বাড়বে। কিন্তু দ্বিতীয় দফার বৈঠকের পর এও জানা গেল যে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এখনো এই বৈঠকে কোনো বড়সড় ঘোষণা হয়নি। যদিও সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ডিএ পাওয়াটা কর্মচারীদের আইনি অধিকার এবং 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এমনকি আদালতের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটা কমিটিও গড়ে দিয়েছে এই বিপুল পরিমাণ অর্থ, প্রায় 41,000 কোটি টাকা এখন কিভাবে মেটাতে হবে তা ঠিক করতে। সরকার অবশ্য বলছে যে তারা বিষয়টিতে অত্যন্ত ইতিবাচক এবং ধাপে ধাপে রূপরেখা তৈরি করা হচ্ছে। আসলে পে কমিশন শুরু হওয়া মানে কিন্তু ডিএ এর হার নতুন করে নির্ধারিত হবে। তাই সরকার আগে কমিশন গঠনের পথে হাঁটছে। এবারে আসা যাক জনসাধারণ এবং বিশেষ করে মা বোনদের জন্য সুখবরটি নিয়ে। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছিলেন, তাদের কিন্তু এই দীর্ঘ চিন্তার অবসান ঘটছে। কারণ সরকার
সরকার এটিকে আরো শক্তিশালী করে অন্নপূর্ণা ভান্ডার নামে নতুন রূপ দিচ্ছে। আর এর পোর্টাল কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। 1 জুন থেকেই এই প্রকল্প চালু হতে চলেছে। সব থেকে বড় কথা হলো ভাতার পরিমাণ এখানে 1500 বা 1700 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 3000 টাকা করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যেমনটা আপনাদের আগেও বলেছিলাম, মহিলারা কিন্তু এখন থেকে সরকারি বাসে একদম বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এমনকি যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছিল কিন্তু CAA এর মাধ্যমে নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন, তারাও কিন্তু এই সুবিধা পাবেন বলে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তবে সরকারের নজর কিন্তু শুধুমাত্র ভাতাতেই আটকে নেই। প্রশাসনিক স্বচ্ছতা ফেরানো এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরজিকর হাসপাতালের সেই মর্মান্তিক ঘটনা এবং স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ আরও 2 জন উচ্চপদস্থ পুলিশ কর্তাকেও কর্তব্যের গাফিলতির জন্য বরখাস্ত করা হয়েছে। তৈরি হচ্ছে এক বিচার বিভাগীয় কমিশন, যা আরজিকরের পুরো ঘটনার এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় পর্যন্ত তদন্ত করবে। এমনকি সামনে যেহেতু বর্ষা আসছে, তাই যাতে নাগরিকদের কোনো রকম পরিষেবায় এবং যাতায়াতে অসুবিধা না হয়, সেই জন্য ড্রেন পরিষ্কার বা স্ট্রিট লাইটের কাজ ফেলে রাখা যাবে না বলে পৌরসভাকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের আরও একটা বড় খবর হলো, কেন্দ্রীয় প্রকল্পের সাথে কিন্তু পুরোপুরি যুক্ত করা হবে বাংলার সমস্ত প্রকল্পকে। BSF এর কাঁটাতার দেওয়া বা সীমান্ত সুরক্ষার জন্য যে জমি হস্তান্তরের সমস্যা ছিল, তাও কিন্তু মেটানোর প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এমনকি এতদিন রাজ্যে বন্ধ থাকা সেন্সাস বা জনগণনার প্রক্রিয়াটাও কিন্তু দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আগের সরকারের চালু করা ইমাম বা পুরোহিত ভাতা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ নতুন সরকার কোনো ধর্মীয় ভেদাভেদের ভিত্তিতে প্রকল্প চালু রাখতে চাইছে না। সেই পয়সা অত্যন্ত সুন্দরভাবে শিক্ষাগত ব্যবস্থায় খরচা করা হবে বলে জানানো হচ্ছে। বন্ধুরা, সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে এবং কাজও করতে শুরু করেছে, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসবে সেটাও কিন্তু এখন বড় প্রশ্ন। শোনা যাচ্ছে এই বিষয়ে কেন্দ্র বড়সড় সাহায্য করবে। অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালের ওপর এখন খুব বড়সড় কাজ হচ্ছে এবং কিছুদিনের মধ্যেই শোনা যাচ্ছে যে এটিও চালু হয়ে যাবে। তখন আপনি অনলাইন আবেদন করতে পারবেন আপনার ফোন নাম্বার দিয়ে এবং আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন। বন্ধুরা, আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আপনারা এই পরিবর্তনগুলোকে কিভাবে দেখছেন। আপনাদের কি মনে হচ্ছে সত্যি কি বড়সড় পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের মধ্যে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।